আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জিদা ইসলাম তাহা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ রিফাইন্ড সুগার সংবাদ শিরোনামগুলো। করোনার নতুন ধরনের সংক্রমণ রোধে যুক্তরাজ্য ভ্রমণে ইউরোপীয় দেশগুলোর নিষেধাজ্ঞা, ইইউর জরুরি বৈঠক আজ। সুবিধা বঞ্চিতদের কাছে করোনা টিকা পৌঁছানো নিয়ে বিশিষ্টজনদের শঙ্কা, শারীরিক দূরত্ব বজায় রাখা সহ স্বাস্থ্যবিধি মানায় তাগিদ। এবং ফেডারেশন কাপে বৃহস্পতিবার গ্রুপ পর্বে মুখোমুখি হচ্ছে আবাহনী ও মোহামেডান। প্রস্তুতি নিয়েই দু দলের ঘরোয়া মৌসুম শুরু। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। করোনা ভাইরাসের নতুন ধরনের সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় যুক্তরাজ্যের সাথে বিমান চলাচল ও ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় দেশগুলো। ভাইরাসের এই নতুন ধরনের অস্তিত্ব পাওয়া গেছে অস্ট্রেলিয়াতেও। সংক্রমণ ঠেকাতে আরও কার্যকর পদক্ষেপ নিতে আজ জরুরি বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়ন। আলিম আল রাজির রিপোর্ট। সারা বিশ্বে মহামারী শুরুর পর থেকেই এর বিস্তার ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে পুরো বিশ্বকে। সম্প্রতি যুক্তরাজ্যে করোনার নতুন প্রজাতি শনাক্ত হয় এই মাত্রা যেন আরও বেড়ে গেল। সেপ্টেম্বরে এটি প্রথম শনাক্ত করা হয়েছিল। লন্ডনে ছড়িয়ে পড়া নতুন রূপের ভাইরাসটি অন্য কোনো দেশ থেকে ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। নেদারল্যান্ডস ও ডেনমার্কে মিং নামের প্রাণীর দেহ থেকেও করোনার নতুন ধরনের মিউটেশন হয়েছে। নতুন এই প্রজাতিটি আগের থেকে 70% গতিতে ভাইরাস ছড়াচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা। ব্রিটেনের প্রায় অর্ধশতাধিক স্থানে ভাইরাসের নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেছে, তবে এটি বেশি প্রাণঘাতী না বলে ধারণা করা হচ্ছে এবং এর বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যকারিতাও অটুট থাকবে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ব্রিটেনের করোনা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ায় রোববার থেকেই সাউথ ইস্ট ইংল্যান্ডে এবং লন্ডনে লকডাউন চলছে। রোববার প্রায় 36,000 নতুন আক্রান্ত হয়েছে, যা মহামারী শুরুর পর একদিনের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। তবে এই নতুন প্রজাতির সংক্রমণ এবার শুধু ব্রিটেনেই নয়, ইটালি, নেদারল্যান্ডস, ডেনমার্ক এবং অস্ট্রেলিয়াতেও দেখা মিলেছে করোনার এই নতুন প্রজাতির। সিডনিতে সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। সবাইকে ঘরে থাকতে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। ব্রিটেনে সংক্রমণের ঊর্ধ্বমুখী হয় সতর্কতা বাড়ানো হয়েছে ইউরোপের অন্যান্য দেশগুলোতেও। ইটালি, নেদারল্যান্ডস, বেলজিয়াম যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বাতিল করেছে। ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, স্পেন, অস্ট্রিয়া সহ আরও কয়েকটি দেশও ফ্লাইট বাতিলের পাশাপাশি ভ্রমণেও নিষেধাজ্ঞা দিয়েছে। ডেনমার্ক, যুক্তরাজ্য ও সাউথ আফ্রিকার সঙ্গে ফ্লাইট বাতিল করেছে ইসরায়েল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে করোনা ভাইরাসের নতুন ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করতে তারা যুক্তরাজ্যের কর্মকর্তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। ভাইরাসটির বৈশিষ্ট্য সম্পর্কে আরও তথ্য নিশ্চিতের পর এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। আর নতুন এই প্রজাতির সংক্রমণ ঠেকানো এবং পদক্ষেপ নিতে ইউরোপীয় ইউনিয়ন নেতাদের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আলিম আল রাজি, চ্যানেল আই। করোনার টিকা পাওয়ার সম্ভাবনার সাথে সাথে জনমনে তৈরি হচ্ছে আরেক শঙ্কা। আদতে এই টিকা কার্যকর হবে তো? টিকা কি কেবল ক্ষমতাবানরাই পাবেন? টিকা নিলে মাস্ক পরা বা হাত ধোয়ার মতো বিষয়গুলো থেকে মুক্তি মিলবে কি? এসডিজি বাস্তবায়নে নাগরিক উদ্যোগের এক আলোচনায় বিশিষ্টজনেরাও এই সহজ প্রশ্নের উত্তর দিতে পারলেন না, বরং বিভ্রান্তি আরও বাড়ল। রিজভি নিউজের রিপোর্টে বিস্তারিত। করোনার টিকা নিয়ে আশাবাদী হয়ে উঠছে গোটা বিশ্ব। ধনী দেশগুলোর বেশ কয়েকটি তাদের নাগরিকদের জন্য এরই মাঝে বিপুল পরিমাণ টিকার ব্যবস্থা করে ফেলেছে। বাংলাদেশ সরকারও 6,80,00,000 ডোজ টিকা প্রাপ্তি নিশ্চিত করেছে। কোভিড-19 টিকা ব্যবস্থাপনার জন্য জাতীয় পর্যায়ে 3টি কমিটিও গঠিত হয়েছে। খসড়া পরিকল্পনা অনুযায়ী 4 ধাপে 80% মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। কিন্তু সরকারের এত ভালো পরিকল্পনায় আস্থা রাখতে পারছেন না বিশেষজ্ঞরা। এখন আমাদের কাছে দুটো চয়েস আছে, একটা হচ্ছে আমরা ভ্যাকসিনেশন করব, আর একটা হচ্ছে আমরা মৃত্যুর যে ঝুঁকিটা আছে সেটাতে আমরা এগিয়ে যাব। সো আমাদেরকে ব্রেভ হতে হবে, আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। আমাদের যা ঝুঁকি আছে ডেভেলপড কান্ট্রিরও একই ঝুঁকি আছে। ফাইজারের ভ্যাকসিন 44,000 মানুষের মধ্যে ট্রায়াল দেওয়ার পরেও ওনারা কিন্তু কখনো বলেননি যে এই ভ্যাকসিন অ্যানাফাইল্যাকটিক শক হতে পারে, অ্যালার্জিক পার্সেন্টের ভিতরে দিলে সমস্যা হতে পারে। সুতরাং এই ধরনের নানান সমস্যা ভবিষ্যতে আসতে পারে, কিন্তু এখন যেহেতু কোনো উপায় নেই, সেক্ষেত্রে ভ্যাকসিন গ্রহণ করাটাই যুক্তিযুক্ত হবে। গভর্নমেন্ট যাই প্ল্যান করছে
তাদের যে এই আমরা যে দেখেছি গত 9 মাসে যে অনেক কিছু প্ল্যান করা হচ্ছে কিন্তু ইমপ্লিমেন্টেশন করবার সেই ধরনের ক্যাপাসিটি নেই। আমরা কি আমাদের জনগণকে তৈরি করেছি ভ্যাকসিন নেবার জন্য? এরকম মনে করার কোনো কারণ নেই যে ভ্যাকসিন আসার সাথে সাথে বিশাল লাইন পড়ে যাবে এবং মানুষ ভ্যাকসিন নিতে শুরু করবে। টিকা দেওয়ার কার্যক্রম শুরু হলে নাগরিকেরা যাতে ধৈর্য ধারণ করেন সেজন্য এ বিষয়ে তথ্য পাওয়াটা সহজ করার পরামর্শ আলোচকদের। আমার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ কামারখন্দের কথা যদি বলি, আমি প্রতি সপ্তাহে 3-4 দিন থাকি, গ্রামে গ্রামে যাই। 95% বেশি মহিলা মাস্ক পরেন না। ওই এলাকায় 60 থেকে 70% মানুষ মাস্ক পরেন না। সুতরাং প্রচারণা কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ হচ্ছে। এবং বাংলাদেশে কতজন মানুষের করোনা হয়েছে বলেন গ্রাম অঞ্চলে? সত্যিকার অর্থে হয়তোবা হয়েছে, কিন্তু তারা কতটুকু কেয়ার করেছে এটাও কিন্তু আমাদের চিন্তা ভাবনার মধ্যে নিয়ে আসতে হবে। কি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, বা কে এটা ডিসাইড করবে যে আপনি ডিস্ট্রিক্ট পর্যায়ে যাবেন? এই জায়গাটায় আমি একটু আমার একটু সন্দিহান, আমার একটু মনে হয় এখানে আমাদের একটু প্ল্যানিংটা অত্যন্ত জোরদার করা দরকার। আমি শুনছি প্ল্যানিং হচ্ছে, কিন্তু এই প্ল্যানিংটা কতখানি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো? রশিদি বাবু যেটা বলছিলেন যে আমাদের যেসব কাণ্ড কারখানা হয় আমরা জোরজার মুলুক, তার আমাদের অনেক জায়গায় এরকম হয়ে যায় কিনা, সেই জন্য আমার একটু সন্দেহ হয়। পরিস্থিতি যাই হোক, মাস্ক পরা, হাত ধোয়া, সম্ভব হলে সামাজিক দূরত্ব বজায় রাখা, সর্বোপরি ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাসটা ধরে রাখার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। নতুন ঘরোয়া ফুটবল মৌসুম করা নাড়ছে বাংলাদেশের ফুটবল প্রেমিকদের দরজায়। নতুন স্বপ্ন আর নতুন লক্ষ্য নিয়ে প্রস্তুত হচ্ছে শিরোপার দাবিদার দলগুলো। মাসখানেকের প্রস্তুতি নিয়ে নতুন মৌসুম শুরু করবে ঢাকাই ক্লাব ফুটবলের 2 জনপ্রিয় দল মোহামেডান এবং আবাহনী। ঘরোয়া ফুটবল মৌসুমে ক্লাবগুলোর প্রস্তুতি নিয়ে আদিল আহমেদ শানের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্বে থাকছে আবাহনী মোহামেডানের প্রস্তুতির খবর। মোহামেডান আবাহনীর ফুটবল মাঠের লড়াইয়ের উত্তেজনা শুধুই হারিয়ে যাওয়া স্মৃতি। তবুও প্রিয় দলকে নিয়ে সমর্থক শুভানুধ্যায়ীরা স্বপ্ন দেখেন মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপে রবিন রাউন্ড লিগে একই গ্রুপে থাকা সাদা কালো আর আকাশী নীল শুরুতেই পরস্পরের মুখোমুখি হবে। পর্তুগিজ কোচ মারিও লেমোসের অধীনে সপ্তাহ দুয়েকের প্রস্তুতি আবাহনীর। 2018-19 মৌসুমে পেশাদার লিগের রানার্স আপ হিসেবে তাদের এএফসি কাপে খেলার টিকিট আছে। ফুটবলারদের মাত্র 2 সপ্তাহ অনুশীলন করানোর সময় পেয়েছি। জাতীয় দলের জীবন, সাদ, মামুনুলদের মতো স্থানীয়রা ফিট আছে। ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হলে এএফসিতে সরাসরি খেলার সুযোগ থাকে। তবে মোহামেডানের সঙ্গে প্রথম ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। গতবার খেলা দেশীয় ফুটবলারদের ধরে রেখেছে আবাহনী। বিদেশিদের কোটায় হাইতিয়ান বেলফোর্ডের সঙ্গে নতুন মুখ ব্রাজিলিয়ান ফ্রান্সিসকো ও রাফায়েল। চেন্নাই এফসিতে 1 বছর কাটিয়ে আবারও আবাহনীতে আফগান ডিফেন্ডার মাসি শাইখেনি। ঢাকা ডার্বি তো ফাইটিং ম্যাচ হবে, ওই ম্যাচটা আমরা যদি জিততে পারি তারপর আমরা নেক্সট ম্যাচ নিয়ে চিন্তা করব। লাস্টবার এফসি কাপের 2 হোমে ড্র করে আমরা আউট গোল ব্যবধান আউট হয়েছে। আমরা চাবো যে এবারে এফসি কাপ যেন আমরা চূড়ান্ত পর্বে যেতে পারি। তুলনায় দল হিসেবে কাগজে কলমে অনেকটাই পিছিয়ে ঢাকা মোহামেডান। এক ঝাঁক তরুণকে নিয়ে গড়া দল কোচ অস্ট্রেলিয়ার শন লেনের। গতবারের 19 দেশীয় ফুটবলারের সাথে যোগ হয়েছে উন্মুক্ত ট্রায়ালের মাধ্যমে নির্বাচিত 4 জন। তাদের অন্যতম সাবেক দেশসেরা ডিফেন্ডার কায়সার হামিদের ছেলে সাদাত হামিদ। আছেন বয়সভিত্তিক দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচে সাফল্য পাওয়া স্ট্রাইকার জাফর ইকবাল। দেখো, ওরা যত পরিশ্রম করবে ম্যাচে ততই ভালো করবে। আবাহনীর সঙ্গে প্রথম ম্যাচটায় চাপে থাকবে সবাই। ফরেন রিক্রুট আমাদের ভালো, তবে ম্যাচ জয়ের জন্য তরুণদেরকেই ভালো খেলতে হবে। দলের অধিনায়ক জাপানি ফুটবলার উরু নাগাতা। মালির সোলেমানের সঙ্গে বুরকিনা ফাসোর ডিফেন্ডার মুজারিনা দলের সঙ্গেই আছেন। ফেডারেশন কাপে মাঠে গড়ানোর আগেই নাইজেরিয়ান মোহাম্মদ নুরান দলে যোগ দেবেন। 2009 সালে ফেডারেশন কাপ জয়ের পর মোহামেডানের আর কোনো ফাইনালে ওঠা হয়নি। সত্যি আবাহনীর সঙ্গে ম্যাচটা দুর্দান্ত হয়। গ্যালারিতে অনেক লোক থাকে। মোহামেডানের সমর্থকরা আমাদের কাছে জয় প্রত্যাশা করে। বড় তারকা নেই আমাদের, তবে তরুণরা জয়ের জন্য মুখিয়ে। 24 ডিসেম্বর ফেডারেশন কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হচ্ছে 2 চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। এবার ইস্পাহানি ভ্যাকসিন সংবাদ আপডেট।
ফাইজার বায়োএনটেকের পর আজ যুক্তরাষ্ট্রের জরুরি ভিত্তিতে মডার্নার টিকার প্রয়োগ শুরু হচ্ছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সবগুলো অঙ্গরাজ্যে পৌঁছে গেছে মডার্নার টিকা। অ্যালার্জি রয়েছে এমন ব্যক্তিদের ক্ষেত্রে করোনা টিকা গ্রহণের বিষয়ে সতর্কতা দিয়েছে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি। তবে 18 বছর এবং তার বেশি বয়সীদের এই টিকা প্রয়োগ করার জন্য মডার্নাকে পরামর্শ দিয়েছে সিডিসির টিকা উপদেষ্টা কমিটি। যেসব টিকার ক্ষেত্রে অ্যালার্জির প্রতিক্রিয়ার রিপোর্ট পাওয়া যাচ্ছে সেগুলোর উপর নজরদারি করছে সিডিসি। জরুরি ব্যবহারের জন্য আগামী সপ্তাহে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকার অনুমোদন দিতে পারে ব্রিটিশ সরকার। জানুয়ারিতে জনসন অ্যান্ড জনসনের টিকার ট্রায়াল শুরু করার কথা রয়েছে। তবে অনুমোদন পেলে এটিই হবে যুক্তরাষ্ট্রের তৃতীয় করোনা ভ্যাকসিন। এবার অশোক লিল্যান্ড ইফাদরস বিরতি নিচ্ছি। বিরতির পর জানিয়ে ফিরব। আবারও স্বাগত চ্যানেল আই সংবাদে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ঘিরে সাম্প্রদায়িক শক্তি যখন দেশে মাথাচাড়া দিচ্ছে, তখন মাহবুবুল হক শাকিলের প্রয়োজন ছিল। প্রয়াত এই রাজনীতিবিদ ও কবির 52তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা অংশ নিয়ে বিশিষ্টজনরা এই মন্তব্য করেন। মাহবুবুল হক শাকিল বেঁচে থাকবেন তার কর্মযজ্ঞে, বলেন আলোচকরা। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। 2016 সালের ডিসেম্বরে না ফেরার জগতে পাড়ি দেন কবি ও রাজনীতিবিদ মাহবুবুল হক শাকিল। আরেক ডিসেম্বরে জন্মদিনের আলোচনায় শাকিল যখন স্মরণের জানালায়, তখন উঠে আসে সাম্প্রতিক বাংলাদেশে তার শূন্যতার কথা। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মতো দুঃসাহস দেখাইতেছে মৌলবাদী, জঙ্গবাদী, 71-এর পরাজিত শক্তি যখন এই বিজয়ের মাসে দাঁড়িয়েও গণতন্ত্রকে চোখ রাঙানি দেয়, তখন মনে হয় আজকে যদি শাকিল থাকতো, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থেকে যে সার্ভিসটা দিতে পারতো, যে কাজটুকু করতে পারতো, সেটুকু খুব বড় প্রয়োজন ছিল। শাকিলের অভাবটুকু সেখানে প্রচন্ড ভাবে অনুভব করি। আমার পরবর্তী প্রজন্মের বন্ধুরা একটু সজাগ হয়, তাহলে শাকিলের স্বপ্নের ভেতর দিয়ে আমরা আগামী দিনের বাংলাদেশকে সহজ ও সুন্দর করতে পারবো। আর সংকটের ভেতরে আছি ভাস্কর্য ভাঙা নিয়ে। বঙ্গবন্ধুর গায়ে হাত তোলা মানে বাংলাদেশের গায়ে হাত তোলা। মাহবুবুল হক শাকিল সংসদের ভার্চুয়াল আলোচনায় এই মরণশীল মানুষের ভেতর বাইরের স্মৃতির আগল খুলে দেন নানা অঙ্গনের বিশিষ্টজনরা। মাহবুবুল হক শাকিল রাজনৈতিক যে আমাদের বৃত্ত থাকে, মাহবুবুল হক শাকিল সে বৃত্তের বাইরে চলে এসেছে। মানে প্রলোভন দিয়ে চালাকি করে বা কেউকে কারো কাছ থেকে টাকা নিত তা না, আর যে সম্পর্কটা ছিল শাকিল ভাইয়ের শূন্যতা পূরণ করার নয়। কারণ আমরা শাকিল ভাইকে যেভাবে দেখেছি, সেই শূন্যতা আমাদের কোনোভাবেই পূরণ হবে বলে আমার কাছে মনে হয় না। রাত্রির রং বিবাহ কাব্যগ্রন্থের জন্য এবার মাহবুবুল হক শাকিল পুরস্কার পেয়েছেন কবি অরবিন্দ চক্রবর্তী দাস এবং লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। ইরাকের বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাস লক্ষ্য করে কমপক্ষে 8টি রকেট হামলা হয়েছে। তবে সেটি মার্কিন দূতাবাসে আঘাত হানার আগেই সিরাম ডিফেন্স সিস্টেমের মাধ্যমে আকাশে ধ্বংস করা হয়। হামলায় একজন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে ইরাকি সেনাবাহিনী। হামলায় বেশ কিছু স্থাপনা ও গাড়ি এবং বেশ কয়েকটি নিরাপত্তা চৌকি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে ইরান সমর্থিত সশস্ত্র বাহিনী ওই হামলার জন্য দায়ী। হামলার নিন্দা জানিয়ে ইরাকের রাজনৈতিক ও সরকারি নেতাদের এ ধরনের আক্রমণ প্রতিরোধে পদক্ষেপ নেয় এবং দোষীদের শাস্তির আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস। একে সন্ত্রাসী হামলা বলেছেন ইরাকের প্রেসিডেন্ট। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। দিনাজপুরের মাঠে মাঠে এখন আগাম আলু তোলার ব্যস্ততা। আবহাওয়া অনুকূল থাকায় এবং আগাম আলুর ভালো ফলন পেয়েছেন কৃষক। বাজার মূল্য পাচ্ছেন ভালো। দিনাজপুর থেকে শাহ আলম শাহীর রিপোর্ট। দিনাজপুরের বিস্তীর্ণ ক্ষেতে এখন কৃষকের পাশাপাশি কৃষি শ্রমিকের ব্যস্ততা আগাম আলু তোলার কাজে। আলুর আবাদ মোটামুটি ভালো, আলুর দামও ভালো আছে। এইভাবে যদি বাজার থাকে তাহলে গৃহস্থরা এবার হতে লাভবান হবে। আমি 8 কাঠা জমিতে আলু লাগিয়েছি আগাম জাতের। আলু আগে উঠলে সেই দামটা পাওয়া যায়, এতে লাভবান হওয়া যায়। বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল আগাম আলু আবাদ করছেন চাষি। বাজার মূল্য পাচ্ছেন ভালো। প্রতি বিঘায় লাভ থাকছে 60,000 টাকা। 25 কাঠা মাটি আলু তুলছি। 25 কাঠাতে প্রায় 50-52 হাজার টাকা দাম লাগছে আমার। আর আরো তুলার আছে। ক্ষেতের আলু নিয়ে আসছে, আলুর দাম ভালো পাচ্ছে,
আগাম জাতের আলু কেনাবেচায় বেশ কয়েকটি মৌসুমি হাট গড়ে উঠেছে এ অঞ্চলে। এখানকার আলু চলে যাচ্ছে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চলে। আলু কিনে নিয়ে চিটাগাং, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, যশোর এগুলাতে আমদানি করি। দিনাজপুরের 13 উপজেলায় এবার 43,152 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষি বিভাগ। এর মধ্যে আগাম আলু আবাদ হয়েছে প্রায় অর্ধেক জমিতে। আবহাওয়া অনুকূলে ছিল এবং আমাদের প্রযুক্তিগত দিক থেকে আমরা চাষিদেরকে বিভিন্ন তথ্য দিয়েছি। দিগন্ত বিস্তৃত এই ক্ষেতে জানান দিচ্ছে এ অঞ্চলে আগাম আলু চাষ বেশ জনপ্রিয় উঠেছে। এই আগাম আলু চাষ করে ঘুরছে অনেক কৃষকের ভাগ্যের চাকা। সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে এবং এই আগাম জাতের আলুর ভালো দাম পেলে এ অঞ্চলে আগামীতে আগাম আলু চাষ পরিধি আরো বেড়ে যাবে, এমনটাই মন্তব্য করছেন কৃষিবিদরা। শাহ আলম শাহী, চ্যানেল আই, দিনাজপুর। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। চট্টগ্রামের সাতকানিয়ায় 3 ফসলি জমি ধ্বংস করে অবৈধভাবে পরিবেশ বিনষ্টকারী ইটভাটা স্থাপনের প্রতিবাদ জানিয়েছে এলাকাবাসী। তাদের অভিযোগ, ইটভাটা স্থাপিত হলে শত শত একর ফসলি জমি ধ্বংস হবে এবং পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটবে। চট্টগ্রাম থেকে মোহাম্মদ নবাবের ক্যামেরায় চৌধুরী ফরিদের রিপোর্ট। চট্টগ্রামের সাতকানিয়ার তেমোহানি এলাকায় গরিব কৃষক ও সনাতন সম্প্রদায়ের 3 ফসলি জমি জোরপূর্বক দখল করে ইটভাটা নির্মাণের অভিযোগ উঠেছে। গ্রামবাসী বলছেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে মোহাম্মদ মঈনুদ্দিন নামে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ইটভাটা তৈরি করছেন। আমাদের জমি নষ্ট করে দখল করে অবৈধভাবে দখল করে ইটভাটা করতেছে। আমরা ইটভাটা খাই না, আমরা কৃষি জমি চাই। ইটভাটা এখানে কোনো দরকার নাই, আমাদের চাষি জমি নষ্ট করে কোনো দরকার নাই। পরিবেশ রক্ষায় গ্রামবাসীর প্রতিবাদে যুক্ত হয়েছেন এলাকার বিশিষ্ট জনপ্রতিনিধিরা। মাটি হচ্ছে আমাদের সম্পদ, আমরা মাটি দিয়ে তৈরি, আমাদের সম্পদ আমাদেরকে রক্ষা করতে হবে। সামান্য হাতের সরকার সম্বলটুকু নিয়ে আপনি বাড়াবাড়ি করবেন না। দুঃসাহস বন্ধ করুন, নাহলে এখানে রক্তপাত হবে। ইটভাটা বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি গ্রামবাসীর। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। এবার ই ভ্যালি খেলার খবর।